দুপুর থেকে বাইরে কয়লা পোড়া রোদ। রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটাও উনুনের মতো গরম হয়ে আছে। মাথার উপর অবিশ্রান্তভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলোও যেন বিদ্রোহ করে বসেছে। গায়ে হাওয়া লাগছে না, আগ্নেয়গিরির তাপ লাগছে বোঝা মুশকিল। এর মাঝেই রান্নাঘর থেকে খুন্তি হাতে হন্তদন্ত হয়ে ছুটে এলো রেবেকা। এসে আমাকে বলল, শুনছো, মাছের তরকারিতে না লবণ একটু বেশি হয়ে গেছে। পানি দিলেই তো কমে যেত, কিন্তু তুমি তো অত ঝোল পছন্দ করো না, তাই দিতে চাচ্ছি না। কোনো সমস্যা হবে তোমার? আমি দেখলাম কথাগুলো বলার সময় রেবেকার কপাল বেয়ে ঝর্ণাধারার মতো ঘাম ঝরছে। সে অভিজ্ঞ অভিনেত্রীর মতো উড়নার একটি অংশ দিয়ে চট করে তা মুছে নিয়ে আবার উত্তরের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছে। আমি হাঁসফাঁস করতে বললাম, দরকার কি বলো এত কষ্ট করার? সাধারণ কিছু একটা হলেই তো বেশ চলে যেত। এই গরমের মাঝে চুলার পাড়ে বসে হরেক রকম তরকারি রান্না করার কোনো মানে আছে? আমার এই কথাকে খুব একটা আমলে নিল না রেবেকা। নিজের উড়না দিয়ে দ্বিতীয়বার কপাল বেয়ে নামা ঘাম মুছতে মুছতে বলল, সপ্তাহে এই একটা দিনই তো দুপুরে বাসায় খেতে পারো, অন্য সব দিন তো সেই বাইরেই ছুটাছুটি। কী যে খাও আল্লাহ মালুম। এই একদিনই যদি তোমাকে ভালো মন্দ কিছু রেডি খাওয়াতে না পারি, তাহলে আর আমার স্ত্রী হওয়ার সার্থকতা কোথায়? বেশ পেঁচাল পাড়া শিখে গেছেন আপনি। এই যে লম্বা লম্বা লেকচার শোনাচ্ছেন, নিজের চেহারাটার দিকে একবার তাকিয়েছেন আয়নার সামনে দাঁড়িয়ে? ও আমার দেখে আর কি হবে বলো? নতুন করে তার বিয়ে হবে না আমার? তোমার যদি আমাকে পছন্দ না হয় বলবে, আমি সোজা বাপের বাড়ি চলে যাব। হয়েছে বাবা হয়েছে, কান ধরছি। যার জন্য চুরি করি সেই বলে চোর। বলতে গেলাম ভালো, হয়ে গেলাম খারাপ। আমারও তো ভালো চাওয়া লাগবে না তোমার। এখন বলো তাড়াতাড়ি, খানিকটা লবণ বেশি হলে ঝামেলা হবে? ঝামেলা মিটে যেত যদি তুমি ওই গরম চুল্লি থেকে বেরোতে। বাইরে খেতে খেতে লবণ কম আর বেশি দুটোই আমার মুখ সওয়া হয়ে গেছে। রেবেকা আর কোনো জবাব দিল না, এক বউ ধরে রান্না করে চলে গেল। রেবেকা আসলেই সত্যি বলেছে। কাজের সুবাদে আমাকে ছুটে বেরোতে হয় দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া। আমার কাজ হলো ফিচার লেখার উপাদান সংগ্রহ এবং তা দিয়ে পত্রিকার জন্য ফিচার তৈরি করা। সাঁওতালপল্লী থেকে শাপলার বন, কোথায় যাই না আমি গল্পের উপকরণ খুঁজতে। নিরন্তর ছুটতে গিয়ে দিন যে কখন রাত হয়ে যায়, রাত কেটে যায়, বুড় আসে টেরই পাই না। যেমন বুনুগুল তেমন বাঘা তেঁতুল। প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করে কটমটে সূর্যটাকে একদম দস্যি মেঘ এসে ডেকে ফেলল। মুহূর্তকাল পরে নেমে এলো অজোর ধারার বৃষ্টি, অবিরাম ধারার বর্ষণ। প্রকৃতি জুড়ে বৃষ্টির এমন একাধিপত্য দেখি কে বুঝবে? একটু আগেও এখানে কাঠফাটা রোদ ছিল। আকাশের বর্ষণে সব কিছু যেন এক অনুপম স্নিগ্ধতা আর শীতলতায় ভরে গেল। আমি দেখলাম আমার জানালার কিনারে দুটো চড়ুই গা জারা দিয়ে বসেছে। হঠাৎ এমন জোরো বৃষ্টিতে তারা সম্ভবত বিভ্রান্ত। এমন গা শীতল করা আবহাওয়ায় নিজেকে চাঙ্গা করে নিতে বেলকনিতে এসে দাঁড়ালাম। আকাশ থেকে প্রকাণ্ড আকারে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। প্রচণ্ড গরমে হাহাকার করে ওঠা প্রকৃতিতে এই বৃষ্টি জল এক ফালি স্বস্তি হয়ে ধরা দিল। বৃষ্টি আমার বরাবরই পছন্দের। এই একটা জিনিসকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সাহিত্য রচিত হয়েছে, আর সেই সাহিত্যের 3 ভাগের 2 ভাগ হয়েছে কেবল ভারতীয় উপমহাদেশে। বৃষ্টি নিয়েও যে এত চমৎকার সাহিত্য রচনা করা যায়, এই কথা অনেক ইউরোপীয়রা বিশ্বাস করতো না। তাদের কাছে বৃষ্টি ছিল নিছক বিরক্তি আর বিড়ম্বনার কারণ। অবশ্য উত্তর আধুনিক ইউরোপ যখন দালান আর ইমারতে ভরে গেল, প্রকৃতির সান্নিধ্য থেকে একেবারে দূরে ছিটকে পড়ল ইউরোপিয়ানরা। বৃষ্টির সময় প্রকৃতি যে মনোহরা রূপ ধারণ করে তা অবলোকন করার সুযোগই আর থাকলোই বা কই। এই জন্যই বোধ করি তারা ভাবতে পারত না যে বৃষ্টি নিয়েও চমৎকার সাহিত্য তৈরি করা যায় এবং দুর্দান্ত সাহিত্য তৈরি হয়েও আছে। বৃষ্টি নিয়ে আমার এমন বাবালুতার মাঝেই ছেদ ঘটালো রেবেকা। সে বেলকনিতে আমার পাশে দাঁড়িয়ে বলল, কি সুন্দর বৃষ্টি, তাই না গো? মানুষের দোয়া যে এত দ্রুত কবুল হয় তা দেখে আমি তাজ্জব বনে গেলাম।
জানো, আমি কৌতূহলী দৃষ্টিতে রেবেকার দিকে তাকিয়ে বললাম, বুঝিনি। ওই যে গরমে তুমি বেশ হাঁসফাঁস করছিলে না, তখন রান্নাঘর থেকে মনে মনে দোয়া করছিলাম, বলছিলাম, আল্লাহ একটা জুম বৃষ্টি দিয়ে চারপাশটা ঠান্ডা করে দাও, আমার জামাইটার অস্বস্তি লাগছে অনেক। এমন বৃষ্টি দাও যেন আমার জামাই বৃষ্টিতে নিয়ে একটি গল্প লিখে ফেলতে পারে। হি হি হি। তুমি কি সত্যিই অমন দোয়া করেছিলে? হ্যাঁ, এমনটা তো জপছিলাম রান্নাঘরে, কিন্তু বিশ্বাস করো, সত্যি সত্যি যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তা আমার ধারণাতেই ছিল না। আল্লাহ মাঝে মাঝে কত দ্রুত দোয়া কবুল করে ফেলেন দেখলে। আমি জানি রেবেকা মিথ্যা বলেনি, ও কখনোই মিথ্যা বলে না। আমাদের 5 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন একটিবারের জন্য তাকে আমি মিথ্যা বলতে দেখিনি। ও যখন এই দোয়া করেছে বলল, তাহলে সেটা অবশ্যই সত্যি। ফ্যানের নিচে বসে হাওয়া গিলতে থাকা আমার অস্বস্তি কাটাতে বৃষ্টির জন্য দোয়া করছে জ্বলন্ত চুলোর পাশে দাঁড়িয়ে থাকে এক রমণী। কি অবিশ্বাস্য ভালোবাসা, কি অনুপম মায়ার বন্ধন। রেবেকা আবার বলল, বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়া কবুল হয়, চলো আমরা দোয়া করি। কি দোয়া করব? যা মন চাই করো। জানালা গলে রেবেকার হাত চলে গেল বাইরে। রিমঝিম বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার হাত। আমি দেখলাম সে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলছে। আমি জানি তার এই বলার অনেকটা জুড়ে আমি আছি, ও আমাকেই রাখবে। রাত নেমে গেছে অনেক আগেই, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন। খাওয়া দাওয়া শেষ করে আমি ল্যাপটপ খুলে বসে পড়লাম। কালকে আমাকে একটা ফিচার জমা দিতে হবে অফিসে। পত্রিকা, ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশের সময় আর বেশি হাতে নেই। অনেকটুকু লেখার পর খেয়াল করলাম বাইরে আবার জুম বৃষ্টি নেমেছে। বাতাসে জানালার কাজগুলো রিনিঝিনি শব্দ তুলেছে। আমি পড়ার ঘর থেকে শোবার ঘরে এলাম। আলো জ্বালিয়ে দেখি রেবেকা ঘুমিয়ে পড়েছে। সারাদিনের সাংসারিক ব্যস্ততার পরে এক শান্তির ঘুম এসে বিভোর। তার নিষ্পাপ মায়াময় চেহারা, তাতে কোথাও কোনো অভিযোগের রেখা ফুটে নেই। এই মেয়েটা সারাটা দিন আমাকে নিয়ে ভাবে, আমার ভালো থাকা, আমার ভালো লাগা নিয়ে তার কত ভাবনা চিন্তা। মাঝে মাঝে মনে হয় মেয়েরা বোধ করি অন্য ধাতুতে গড়া। একেবারে অপরিচিত একটা মানুষ, একটা পরিবার, একটা পরিবেশকে তারা কত নিবিড়ভাবে আপন করে নেয়, কত সুন্দর করে তাতে এঁকে দেয় ভালোবাসার আলপনা। বেলকনিতে এসে দাঁড়ালাম আমি। বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বাইরে হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটাগুলো আমার হাতে লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। চোখ বুজে হৃদয়ের গভীর থেকে বাসা টেনে নিয়ে বিড়বিড় করে বললাম, পরওয়ারদিগার, রেবেকাকে আমি অসম্ভব ভালোবাসি। এই দুনিয়ার মতো জান্নাতেও আমরা এভাবে কাছাকাছি পাশাপাশি থাকতে চাই। আমিন।